আজকে করাবো ৩ নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল। এর আগে আমি দুখানা ভিডিও দুখানা স্কুল কভার করেছি। প্রথম প্রশ্ন আছে একের একটা, ইউনিয়ন জ্যাক হলো ব্রিটিশদের পতাকা। ঠিক আছে, এখানে একটা শূন্যস্থান দিয়েছিল, এটা ব্রিটিশদের পতাকা। ২, তাল নবমী গল্পে গোপালের দাদার নাম নেপাল। ৩, আকাশের দুই বন্ধু গল্পে নদীর সঙ্গে ঘুড়ির কোন অংশে তুলনা করা হয়েছে? ল্যাজের, মানে ঘুড়ি যে ল্যাজটা নদীর মতো এরকম ছিল ওই জন্য। এরপরে যেগুলো আছে ২, ৩ এগুলো আমি টাইপ করে লিখেছি, চলো সেটা চলে যাচ্ছি আমরা। ২ দাগের একটা, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে, এখানে কার কথা বলা হয়েছে? এখানে মাস্টারদা সূর্য সেনের কথা বলা হয়েছে। 2.2, তাল নবমী গল্পে নেপাল কোথা থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে? তাল নবমী গল্পে নেপাল মাঠের প্রকাণ্ড তাল দিঘি থেকে তাল কুড়িয়ে এনে বিক্রি করে। ৩, আকাশের দুই বন্ধু গল্পে পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? উত্তর, পেটকাটা ঘুড়িটিকে ওড়ানো হয়েছিল একটি বাড়ির ছাদ থেকে এবং তার পাশের এক ফালি ফাঁকা জমি থেকে চাঁদিয়াল ঘুড়িটিকে ওড়ানো হয়েছিল। হাওয়ায় ভাসতে ভাসতে ওদের দেখা হয়েছিল। এবার তিনের একটু বড় প্রশ্ন, তিনের একটা, মঙ্গলবারে তাল নবমী নামা। কে এই প্রশ্ন করেছে? মা প্রত্যুত্তরে কি জানিয়েছিল? তাল নবমী গল্পে এই প্রশ্নটি করেছে গোপাল। উত্তরে মা বলেছিলেন হবে হয়তো। তিনি আরও বলেছিলেন যে তার নিজের হাঁড়িতে চাল চলে না। তার তাল নবমী কবে সেটা জানার কোনো আগ্রহ নেই। ২, আকাশের দুই বন্ধু গল্পে বন্ধুত্বকে অটুট রাখতে ঘুড়ি দুটি কী সিদ্ধান্ত নিয়েছিল? উত্তর, আকাশের দুই বন্ধু গল্পে দুই বন্ধু ঘুড়ি নিজেদের বন্ধুত্ব অটুট রাখতে একটি বিশেষ সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে কেউ কারো থেকে বেশি উপরে উঠবে না, বরং কাছাকাছি থেকে সবসময় বন্ধু হয়ে থাকবে। যখনই তাদের মধ্যে কেউ বেশি উপরে ওঠার চেষ্টা করবে, তখনই অন্যজন তাকে মনে করিয়ে দেবে তাদের বন্ধুত্বের কথা এবং দুজন একসাথে থাকার গুরুত্ব। 4.1, কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে? এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? খোকা ঠাকুরটি কি, সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? দেখো এখানে 4 নম্বর আছে, মানে উত্তর লিখলে 4 পাবে, কিন্তু ছোট ছোট ভাগ করা আছে, এখানে 4-এ 4 পাওয়া যায়। উত্তর হচ্ছে এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তাল নবমী গল্প থেকে নেওয়া হয়েছে। এটা থাকবে 2 মার্কস। খোকা ঠাকুর হচ্ছে গোপাল, মানে নেপালের দাদা, আর 3 হচ্ছে সে এত ভোরে তাল দিঘিতে যাচ্ছিল তাল কুড়োতে। লিখতে বেশি সময় লাগবে না, কিন্তু এখানে ফুল মার্কস পাওয়া যায়। এই ধরনের যে প্রশ্ন থাকে পার্ট পার্ট করে তোমরা অবশ্যই এটা করবে। 2, ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। কোন রচনার অংশ? লেখককে সূর্য সেন কেমন লোক ছিলেন? অধিক অংশটি মাস্টারদা গল্পের অন্তর্গত, লেখক অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। মাস্টারদা রচনায় সূর্য সেনকে একজন শান্ত ও ধীর প্রকৃতির মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি উমাতারা হাই স্কুলের গণিত শিক্ষক ছিলেন। একই সাথে তিনি ছিলেন একজন বিপ্লবী নেতা। 5-এর ঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। 5-1, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? উত্তর, শীত। 5.2, একলা কবিতায় প্রাণীর কথা আছে একটি, মানে কাঠবিড়ালির কথা আছে। 5-3, ব্রহ্মগড়ের রাজা কবিতায় হুঁকোর মালা পরে কে নাচে? উত্তর হচ্ছে রাজার খুড়ো। এবার 6, মিষ্টি কবিতায় হোঁচট শব্দের অর্থ কী? মিষ্টি কবিতায় হোঁচট বলতে পথ চলার বাধাকে বোঝানো হয়েছে। একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একলা কবিতায় কবির মাথার উপর গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ হিসাবে বলা হয়েছে। 6.3, ব্রহ্মগড়ের রাজা কবিতায় ব্রহ্মগড়ের রাজার বিছানা কী দিয়ে পাতা হয়? ব্রহ্মগড়ের রাজা কবিতায়
বোম্বাগড়ের রাজার বিছানা শিরিষ কাগজ দিয়ে পাতা হয়। 7-1 একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা, পথ, কাঠবিড়ালি এবং প্রকৃতির অন্যান্য উপাদান থাকে। 7-2 কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? লোকের এমন আচরণের কারণ অনুমান করে লেখো। উত্তর, বোম্বাগড় রাজ্যটি তার অদ্ভুত এবং অযৌক্তিক কার্যকলাপের জন্য পরিচিত। সেখানে সাধারণ ঘটনারও ব্যতিক্রম দেখা যায়। তাই সর্দি হলে ডিগবাজি খাওয়ার মতো একটি অদ্ভুত আচরণও হয়তো সেখানকার সাধারণ রীতি। 8-1 চুপ থাকাটাও বাজনা বাজায় উক্তিটি কোন কবিতার? কবির নাম কি? কবি কি এখানে চুপ থাকতে পেরেছেন? কবির মনে কিসের বাজনা বাজায়? প্রথম উত্তর হচ্ছে উক্তিটি একলা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির নাম শঙ্খ ঘোষ। একলা কবিতায় কবি যখন একা থাকেন তখন তার সঙ্গে প্রকৃতি ও নিজের ভেতরের জগৎ থাকে। চুপ থাকাটাও বাজনা বাজায় এই লাইনটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন নীরবতাও এক ধরনের সঙ্গীত সৃষ্টি করতে পারে। যখন চারপাশ শান্ত থাকে তখন প্রকৃতির শব্দ, নিজের হৃদস্পন্দন বা মনের ভেতরের চিন্তাভাবনাও এক ধরনের সুর তৈরি করে, যা একাকিত্বকে আরও গভীর গড়ে তোলে। এবার প্রশ্ন হচ্ছে 8.2 মিষ্টি কবিতায় কবি কিভাবে প্রকৃত সুখ লাভের কথা বলেছেন তা কয়েকটি বাক্যে লেখো। কবি প্রেমেন্দ্র মিত্রের মিষ্টি কবিতায় কবি বোঝাতে চেয়েছেন পরিশ্রম করে যে সফলতা পাওয়া যায় তার মধুরতা বেশি। কবিতায় কবি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, রোদ ওঠে না, জল পড়ে না, সেই আকাশ ভালো লাগে না, কারণ একটানা একই পরিবেশে আমাদের একঘেয়েমি লাগে। তিনি বলেছেন যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়ার দুঃখ নেই, সে পথে গুড়ি যেতে মজা পায় যারা, তারা হচ্ছে মূর্খ, কারণ পথে বাধা বিপত্তি আসলেই তো আমরা তা থেকে নতুন কিছু অভিজ্ঞতা বা শিক্ষা অর্জন করতে পারবো। তিনি আরও বলেছেন আখ চিবিয়ে খেতে হয় বলে সবার থেকে মিষ্টি, অর্থাৎ আমরা আমাদের জীবনে যত বেশি পরিশ্রম করব ততই আমরা সুখ লাভ করতে পারব। সঠিক উত্তর বাঁচতে হবে আমাদের, এটা হচ্ছে উত্তম পুরুষ। 9.2 তোমায় শব্দটা হচ্ছে মধ্যম পুরুষ। 9.3 প্রথম পুরুষের উদাহরণ হচ্ছে তিনি। 9.4 তুমি পক্ষ বা মধ্যম পক্ষ হচ্ছে তুমি যাচ্ছ। 9.5 আগামীকাল বেড়াতে যাব, শূন্যস্থানে বসবে আমি, অর্থাৎ আমি আগামীকাল বেড়াতে যাবো। কোশ্চেনটা টোকা হয়নি, টুকে দিচ্ছি আমি। এখানে একটা শূন্যস্থান ছিল, ঠিক আছে, ড্যাশ ছিল। ওকে, এবার ধরো এরকম শূন্যস্থান ছিল। 9.5 ড্যাশ আগামীকাল বেড়াতে যাবো, তাহলে কী বসবে? আমি বেড়াতে যাবো না তিনি বেড়াতে যাবো, তোমরা না তারা, বোঝাই যাচ্ছে আমি বেড়াতে যাবো, ওই জন্য শূন্যস্থান হচ্ছে আমি আগামীকাল বেড়াতে যাব। 10 বলেছে পুরুষ বা পক্ষ কাকে বলে? যে বিশেষ্য বা সর্বনাম পদ দ্বারা কোনো বক্তা, শ্রোতা অথবা অন্য কোনো উদ্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাকে বাংলা ব্যাকরণে পুরুষ বলে। এটা বলি, বানানটা অনেক ছাত্রছাত্রী ভুল করে, ব্যাকরণ, বানানটা প্রথমে তোমার লিখছো বয় জফলা ব্যয়, তারপর করণ, ঠিক আছে, কর মধ্যে ন, অনেকে বয় জফলা কয় আকার দিয়ে দেয়, এটা কিন্তু লিখলে 1 নম্বর কাটা যাবে, ওই যে তোমরা বানানটা ঠিক করে দেখবে। 10.2 আকাশটা যদি আমাদের ঘরবাড়ি হতো, এখানে আকাশটা কোন পুরুষ? আকাশটা হচ্ছে প্রথম পুরুষ। 10-3 দুটি সর্বনামের উদাহরণ দাও। দুটি সর্বনামের উদাহরণ হলো তুমি এবং সে। 10-4 ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থানে বসাও। তিনি কি বাড়িতে আছেন? আমি উত্তরটা বসিয়ে দিয়েছি। 10-5 পুরুষ অনুযায়ী বসাতে হবে শূন্যস্থান, আমরা এখন খুব ব্যস্ত আছি। 11 প্রদত্ত শব্দগুলির বিপরীত শব্দ লিখে বাক্য রচনা উচিত। তো এখানে বিপরীত শব্দ লেখা হয়নি, আমি লিখে দিচ্ছি।
11-1 উচিত বিপরীত শব্দ অনুচিত। প্রত্যেক ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়া উচিত। চঞ্চল বিপরীত শব্দ শান্ত এবং চঞ্চল বাক্য রচনা হচ্ছে শিশুরা সাধারণত চঞ্চল হয়। 12 নিচের বাক্যগুলিতে রেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে বিপরীত শব্দ লেখো। এখন রাত অর্থাৎ রাতের বিপরীত হচ্ছে দিন। এই রাস্তা সোজাভাবে গেছে, এটা হবে এই রাস্তা বাঁকাভাবে গেছে। 12-3 পুকুরের উত্তর কোণে রয়েছে এক পাথরের মূর্তি, উত্তর হবে পুকুরের দক্ষিণ কোণে রয়েছে এক পাথরের মূর্তি। স্পেলিং মিস্টেক। পাথরের পাথরের রয়েকার র রয়েকার র নট প্রকার থ রয়েকার র। তোমরা দেখছো যে এগুলো টাইপ করে লিখতে গেলে ভালোই সময় লাগছে, তো পুরো পেপার তৈরি করতে অনেক সময় লাগে, তো তোমরা একটা লাইক দিয়ে দিও। এবার অনুচ্ছেদ রচনা রয়েছে জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু 1858 খ্রিস্টাব্দে 30 নভেম্বর বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ভগবান চন্দ্র বসু ও মা বামা সুন্দরী দেবী। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি কলেজে অধ্যাপক হিসাবে যোগ দেন। ক্ষুদ্র বেতার তরঙ্গ নিয়ে কাজ করে তিনি সাফল্য লাভ করেন। বৈজ্ঞানিক পরীক্ষা দ্বারা জগদীশচন্দ্র প্রকাশ করেন যে গাছের প্রাণ আছে, তারা উদ্দীপনা সাড়া দেয়। বিজ্ঞান ক্ষেত্রে অবদানের জন্য জগদীশচন্দ্র বসু 1916 খ্রিস্টাব্দে নাইটহুড উপাধি লাভ করেন। তিনি 1920 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। বৈজ্ঞানিক গবেষণার জন্য তিনি বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। তার লেখা অব্যক্ত গ্রন্থটি বাংলা সাহিত্যের সম্পদ। তিনি ভারতকে বিজ্ঞান জগতে মর্যাদার আসন দান করেন। 1937 খ্রিস্টাব্দে এই মহান বিজ্ঞানীর জীবনাবসান ঘটে, মানে তিনি মারা যান। এবার আর একটা মনে রয়েছে, একটা বৃষ্টির দিন। আজ একটি বৃষ্টির দিন, সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা। এমন দিনে মনটা কেমন যেন উদাস হয়ে যায়। বাইরে থেকে ভেসে আসা বৃষ্টির টাপুর টুপুর শব্দে ঘরের ভিতরে পরিবেশটা শান্ত হয়ে উঠেছে। শীতল হাওয়া জানালা দিয়ে এসে মনকে আরও শান্ত করে তুলছে। রাস্তাঘাট ফাঁকা, লোকজন খুব বেশি নেই। মাঝে মধ্যে দু একজনকে ছাতা মাথায় বা রিক্সার হুডের নিচে আশ্রয়ের নিচে দেখা যাচ্ছে। চারপাশে গাছের পাতায় আর ফুলের উপর লেগে থাকা বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো ঝকঝক করছে। এই স্নিগ্ধ আর শীতল পরিবেশে গরম চায়ের কাপ হাতে নিয়ে বই পড়া বা গান শোনাটা সত্যি দারুণ এক অভিজ্ঞতা। আজ যেন প্রকৃতি তার নিজস্ব সুরে গান গাইছে। এটা শেষ হয়ে গেল। পরের ভিডিওয়ে অর্থাৎ আজ তো শুক্র, আমি শনিবারে 4 নম্বর স্কুলটা করে দেবো। তোমরা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি ক্লাস 5-এর বাংলার প্রশ্নবিচিত্রা যতগুলো আছে সব কটা রোজ একটা করে কমপ্লিট করব।